আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শিরোনাম দেখেই বুঝতে পারছেন কী বিষয়ে কথা বলবো, অর্থাৎ হাদি হত্যাকাণ্ড নিয়ে আমরা সবাই মিলে ঝিলে কীভাবে রয়ের প্রেসক্রিপশন বাস্তবায়ন করলাম বা যেটা চাচ্ছিল সেটা আমরা কীভাবে বাস্তবায়ন করলাম খুব ভালোভাবে, সেটা নিয়ে আলোচনা করব ভিডিও শেষ পর্যন্ত। তো দেখেন, আমাকে নিয়ে অনেকের কনফিউশন আছে। আমি অ্যাকচুয়ালি কি, আমি আসলে কোন পন্থী লোক, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এনসিপি নাকি সাতপন্থী, এক একজন আমাকে এক একভাবে দেখেন, এক একভাবে মূল্যায়ন করেন। তো এটাতে আসলে আমার কিছু আসে যায় না। আমি যেটা বুঝি, যেটা দেশের জন্য ভালো মনে করি সেটাই বলি। আর একটা বিষয় বলে রাখবো, অতিরিক্ত শিক্ষিত, অতি প্রগতিশীল কোনো মানুষ যদি থাকেন আমার ভিডিওতে এসে পড়েন, তাহলে আপনি আসলে বিরক্ত হবেন। আমার কাছ থেকে ওই রকম শব্দের ঝনঝনানি বা বিশেষ কোনো বক্তৃতার স্ক্রিপ্ট ওরকম কিছু পাবেন না। আমি জাস্ট খুব মোটা বুদ্ধির মানুষ এবং সাধারণ একজন দেশপ্রেমিক হিসেবে দেশকে যদি পরামর্শ দেওয়া যায়, আমি পৃথিবীর বিভিন্ন দেশ অঞ্চল ঘুরে যা দেখছি একটা উন্নত জাতি হইতে গেলে কী কী লাগে সেগুলো আমি শেয়ার করি এবং আমি চাই আমার দেশের যেন এর দ্বারা উপকৃত হয়। তাহলে আপনি যদি খুব স্বাভাবিক একজন দেশপ্রেমিক মানুষ হন তাহলে আমার ভিডিওতে আপনাকে স্বাগতম। আর যদি জ্ঞানী মানুষ হন তাহলে প্লিজ আপনি স্কিপ করতে পারেন, কারণ আপনার সময় আমি নষ্ট করতে চাই না। এখন ফিরে আসি মূল কথায়। রয়ের মূল কাজ হয়েছে যে কনফিউশন তৈরি করা। তার এজেন্ডা যেভাবে বাস্তবায়ন করে এর মধ্যে অন্যতম কাজ হচ্ছে কনফিউশন তৈরি করা। দেখেন, আমাদের দেশে বর্তমানে রয়ের লোকজনই বলতেছে যে আমাদের দেশে যারা রয়ের লোক আছে এর মধ্যে অনেকেই আছে ভারত বিরোধী স্লোগান দেয়। আবার তার মানে এই না কেউ ভারত বিরোধী কথা বললেই সে রয়ের এজেন্ট। এই স্লোগানে ব্যস্ত রেখে তারা মূলত প্ল্যান করতে থাকে বাংলাদেশকে নিয়ে। তাদের যেমন হাদির হত্যাকাণ্ডের যে আমাদের সুযোগটা ছিল যে আমরা উপদেষ্টা পরিষদ ঠিক করবো, অর্থাৎ আপনি যেখান থেকে রাষ্ট্র গড়া শুরু করবেন। দেখেন, পৃথিবীর যে কোনো রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করছে, উন্নতি হয়েছে একজন সৎ নেতৃত্বের হাতে। তা আমরা তো এই নেতৃত্ব এমন কাউকে নেতৃত্ব দিতে পারি না যে বিগত 1.5 বছরে আমাদের দেশটাকে ঠিক করবে। তো হাদির মৃত্যুর মাধ্যমে আমাদের যে ভ্যাকিউম তৈরি হয়েছিল, আমাদের যে আবেগ তৈরি হয়েছিল, এটার মাধ্যমে কিন্তু আমাদের যেটা করা দরকার ছিল সেটা আমরা করি নাই। এখন 2-3 দিন হয়ে গেছে, হাদির লাশ দাফন হয়ে গেছে। এখন আমাদের আবেগ কমতে থাকবে, আমরা সবাই বাড়িতে চলে যাব, আমরা অনেক ক্লান্ত হয়ে গেছি। আর ব্যক্তিগতভাবেও বলি যে লাশ দাফন করার পরে মৃত ব্যক্তির প্রতি আস্তে আস্তে একটু ইমোশনটা লুজ হইতে থাকে। যেমন আমি আমার বাবার কথাই বলি, বাবাকে যখন দাফন করলাম তারপর দেখলাম যে একটু স্বাভাবিক হইতে পারছে। এর আগে আমি বেশ অস্বাভাবিক ছিলাম। তো হাদির ক্ষেত্রেও তাই। হাদির ক্ষেত্রে গতকাল আমরা অনেক কান্নাকাটি করছি, হয়তো আজকে কানবো। এরপরে আমরা আসলে হাদিকে দিয়ে আমরা কি করতে পারতাম, রাষ্ট্রীয় কি স্বার্থ আদায় করতে পারতাম, এটা আমরা ভুলে যাব। আমরা নতুন ইস্যুতে আমরা নির্বাচন নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়ব। বড় একটা দল বলবে যে হাদি নির্বাচনের জন্য শহীদ হয়েছে, অতএব নির্বাচন কি পিছানো যাবে না। নির্বাচন পিছানো মানে হাদির সাথে গাদ্দারি করা, এই ধরনের বয়ান শুরু করবে একটা দল। পরবর্তীতে অন্যান্য ছোট দলগুলিও দেখবে যে আমাদেরও তো নির্বাচনে যাওয়া দরকার, আমাদেরও তো ক্ষমতায় হিস্সা নেওয়া দরকার, তারাও সেদিকে অগ্রসর হবে। তো রয়ের বিষয়ে আমি কিছু তথ্য বলবো যে রয়ের আসলে কার্যকলাপটা কি এই ভিডিওতে, তারপরে আমি শেষ করব। রয়ের শুরুটা হয়েছিল 1968 এবং রয়ের প্রথম মিশন ছিল 71, যেটা তারা বেশ ভালোভাবেই সফল করে। তো আমি একটা শর্ট শেয়ার করছি আমার ফেসবুকে বা হয়তো বা ইউটিউবেও আছে। রয়ের একজন বড় অফিসার, ওনার নাম হচ্ছে, নামটা হয়তো আমি কমেন্টে দিয়ে দিব। ওনাকে ভারত সরকার বলছিল এপ্রিলের দিকেই অ্যাটাক করতে, বাংলাদেশ অ্যাটাক করতে। তো উনি বললেন যে মানেকশ, নাম মনে পড়ছে, ওনার নাম মানেকশ, জেনারেল। উনি বললেন যে না, এখন অ্যাটাক করা যাবে না, আমি সময় মতো অ্যাটাক করব। এই যে ওনার কথাটা যে সত্য, এটা কিন্তু আমি যে বই পড়ছি একে খন্দকারের, উনিও বলছেন যে ভারত চাচ্ছিল যুদ্ধটাকে টিকায় রাখতে, যুদ্ধটাকে লম্বা সময় পর্যন্ত টিকায় রাখতে। তো লম্বা সময় টিকানোর ফলে যেটা হয়েছে, বাংলাদেশের মানুষ মারা গেছে, পাকিস্তানি আর্মিও মারা গেছে, উভয় পক্ষ দুর্বল হয়েছে। ফাইনালি এয়ার স্ট্রাইক, আকাশপথে যে অ্যাটাক, সেটা ভারত শুরু করছে হচ্ছে ডিসেম্বরে, এবং সেইখানের প্রথম যে অ্যাটাকটা করছে এটা বাংলাদেশি অফিসাররা করছে। এবং আপনি অবাক হবেন, ট্রান্সপোর্টার বিমান দিয়ে তারা অ্যাটাক করছে। যেই বিমান দিয়ে আমাদেরকে আবেগ কাজে লাগানোর জন্য এই যে বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী বোধহয়, সে হাদির ছবি লাগায়া আকাশ থেকে লাফ মারছে, ওই ধরনের বিমান যেটা মূলত সামরিক লোকজনকে ক্যারি করার কাজে ব্যবহার হয়, যেটা বম্বার না, যেটা দিয়ে যুদ্ধ করা হয় না, ওই বিমান দিয়ে তারা অ্যাটাক করার চেষ্টা করছে।
বাংলাদেশিরা হেলিকপ্টার থেকে হাতে বোমা ফেলা পাকিস্তানি যে ক্যাম্পগুলো বাংলাদেশে, সেগুলোতে তারা প্রথম অ্যাটাক করছে। এবং মানব ইতিহাসের সবচেয়ে ছোট যদি কোনো এয়ারফোর্স থাকে সেটা বাংলাদেশ এয়ারফোর্স ছিল। তো ওইটা একটা চেতনা, আমি যে বলছিলাম আগের ভিডিওতে যে আমাদের কেন বিশ্বের নাম্বার 1 এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারার হওয়া উচিত, ফাইটার এয়ারক্রাফট, ওই চেতনা থেকে অ্যাকচুয়ালি আমরা এটা নিতে পারি যে যারা 2টা বিমান দিয়ে মাতৃভূমিকে রক্ষা করার জন্য অ্যাটাক শুরু করছিল, আমরা তাদেরই উত্তরসূরি। তো মূল কথায় ফিরে আসি। তো ভারত যেটা করছিল, মানিকশর যেটা করছেন, উনি বলছেন যে শত্রুকে আগে দুর্বল হইতে দাও, তারপরে অ্যাটাক করো। এটা ছিল তাদের ফর্মুলা। তো আরেকটা বিষয় আমাকে এক ভাই প্রশ্ন করছেন যে একটা আন্দোলন কিভাবে সফল করতে হয়। দেখেন, আন্দোলন তো আসলে ছক কষা করা যায় না। জুলাই আন্দোলনও ছক কষা হয় নাই, কিন্তু সফল হওয়ার পেছনে কিছু ক্রাইটেরিয়া থাকে। সেটা হলো খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে আমরা জানি যে ওনাকে পৃথিবীর উনি জীবনে কোনো যুদ্ধে সেনাপ্রধান হিসেবে বা সেনাপতি হিসেবে যে যুদ্ধগুলো উনি করছেন, কোনো যুদ্ধে কিন্তু উনি ব্যর্থ হন নাই। তো তার মধ্যে একটা উহুদের যুদ্ধ ছিল অন্যতম। সেইখানে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু কিন্তু একটু যুদ্ধের একটু শেষ পর্যায়ে যায় উনি অ্যাটাকটা করছেন। আপনারা যারা মদিনায় গেছেন, উহুদ পাহাড় দেখছেন, আমি তো দেখে আসার সুযোগ হয়েছে। খুবই দুর্গম একটা পাহাড়, অনেক উঁচা। তো সেই পাহাড়ের যেই জায়গা দিয়ে উনি ঢুকে মুসলমানদের উপর আক্রমণ করছেন, যার জন্য উহুদ সবচেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় মুসলিমদের যেই সমস্ত যুদ্ধে বেশি ক্ষতি হয়েছিল তার মধ্যে উহুদ অন্যতম। তো সামরিকে 2টা কথা বলে যে ওয়েন অ্যাটাক, ওয়ার অ্যাটাক, 2W, আপনি কোন সময় অ্যাটাক করবেন, কোন জায়গা দিয়ে অ্যাটাক করবেন, এটা খুবই জরুরি। তো খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ওই জায়গাটা বেছে নিয়েছিলেন যে কোন জায়গা দিয়ে অ্যাটাক করতে হবে। তো আমাদের যেটা সুযোগ ছিল যে হাদির এই যে একটা ব্যথাতুর আমাদের সবার মন, এই জায়গা থেকে আমাদের যেই জায়গা দিয়ে শুরু করা দরকার ছিল যে উপদেষ্টা পরিষদের চেঞ্জ করার দাবি রাখা। কিন্তু আমি অবাক হইলাম, অবাক না অবশ্য, আমি বুঝে নিছি, আমি অবাক হই নাই, কিন্তু আপনারা হয়তো অবাক হবেন যে ইনকিলাব মঞ্চের ছেলেটা, ওর নাম কি আমি জানি না, ওরে বেশি সামনে আনা হইতেছে। ও খুব সুন্দরভাবে বক্তৃতা দিল। ও বলল যে অপরাধীদেরকে যে ধরা যায় নাই, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং তার সহযোগীকে হচ্ছে একদিনের মধ্যে জবাবদিহিতা করতে হবে। ইটস ভেরি অ্যামেজিং, খুবই মজার ব্যাপারটা। যেই কালপ্রিট আসিফ নজরুল মাস্টার মাইন্ড এই হত্যাকাণ্ডের এবং এই খুনিকে বের করে দেওয়ার জন্য, তার নামটা পর্যন্ত উচ্চারণ হইল না। বিষয়টা মজার না? আসলেই খুব মজার। অর্থাৎ কোন জায়গা দিয়ে আমাদের অ্যাটাক করতে হবে ওইটার কাছেই আমরা গেলাম না। আপনি যদি দেখেন রাষ্ট্র যারা মেরামত করছে, এই যে আপনি সালাউদ্দিন আইবির কথা বলেন, ওনার সময় উনি যখন মিশরের দায়িত্ব নিয়েছেন, উনি দেখছেন যে সব অফিসাররা, এই বাংলাদেশের চিত্র ছিল কিন্তু এরকম, সব অফিসাররা করাপ্টেড, খ্রিস্টানদের সাথে তারা আঘাত করতেছে। কিন্তু উনি দায়িত্ব নেওয়ার পরে কিন্তু উনি যেহেতু চেইন অফ কমান্ড যেহেতু ওনার হাতে ছিল, উনি কিন্তু আস্তে 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 সব কিছু রিপ্লেস করলেন। কিন্তু আমাদের দেখেন, আমরা যাকে দায়িত্ব দিছি প্রধান উপদেষ্টা, সে তার বামপন্থী লোকজন তার পছন্দের মতো সে ঢুকাইল, যার ফলে সে যে সেনাবাহিনীতে হস্তক্ষেপ করবে ওই রকম কোনো ক্ষমতা বা মানসিক জোরও কিন্তু সে পায়নি, বা তাকে ওই ধরনের পরামর্শও কেউ দেয়নি। তো যার ফলে কিছুই হয়নি সংস্কারের বা রাষ্ট্রের নিরাপত্তার ক্ষেত্রে যে ভারতীয় গুপ্তচররা আছে তাদেরকে সরানো, এই দিকে যাওয়াই হয়নি। ঠিক আছে? তো যেটা যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে হাদি হত্যাকাণ্ডের যে হাদি আন্দোলন, এটা কীভাবে এটাকে কীভাবে নস্যাৎ করলো। কী করলো, রয়ের অফিসাররাও এই কথা স্বীকার করে যে বাংলাদেশে তাদের অফিসার আছে এবং তাদের মাধ্যমেই মূলত এই যে ডেইলি স্টারে হামলা, প্রথম আলোতে হামলা, এবং কিছু ইউটিউবার ওই ব্যাপারে উস্কানি দিছে, আমি তাদের নাম বলতে চাই না। এই হামলা করে মূল যে আমাদের দাবি ছিল সেইটা থেকে আমাদের কিন্তু মনোযোগটা সরায় দেওয়া হইল। আর এইগুলো আন্তর্জাতিক মহলে অ্যাড্রেস করা হইলো যে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হইতেছে, যদিও যাদের মাধ্যমে অ্যাড্রেস করা হওয়ার কথা ছিল তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত। বুঝতে পারতেছেন কাদের কথা বলছি। ওনারা থাকলে হয়তো এগুলোতে ওনারা ইন্ডিয়ান এম্বাসির বিষয়টা হয়তো আরও বড় করে তুলতেন। কিন্তু আমার কথা হয়েছে কি, দেখেন, আপনি শাহবাগে আন্দোলন করছেন, শাহবাগী কায়দায়, শাহবাগীয়তাবাদী কেন হইতে পারলেন না? শাহবাগ একটা খুব ভালো কাজ করছে তাদের জায়গা থেকে। কি কাজ? তারা আদালতকে প্রভাবিত করছে যে আদালতে যুদ্ধাপরাধীদের বিচার হইতে হবে, ফাঁসি হইতে হবে। মানব ইতিহাসে কখনো এরকম হয় নাই। কিন্তু তাদের কাজটা সাকসেসফুল হয়েছে এই জায়গায় যে আদালতের রায়ের মাধ্যমে যখন গোলাম আজম বা নিজামের ফাঁসি হয়েছে তখন কিন্তু জিনিসটা জাস্টিফাইড হয়েছে, জাস্টিস
মানে আন্তর্জাতিক মহল এটাকে জঙ্গিবাদ বলতে পারবে না, কারণ আদালতের মাধ্যমে তাদের ফাঁসি হয়েছে। কিন্তু আপনি যখন প্রথম আলো ভাঙলেন, প্রথম আলো মিথ্যাচার করে, চুরি করে, বাটপারি করে, কোনো সন্দেহ নেই। এবং আমিও প্রথম আলো বিদ্বেষী একজন লোক, কারণ ছোটোবেলায় আমি মসজিদে দেখছি যে প্রথম আলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করা হয়েছে। হ্যাঁ, তো সেই প্রথম আলো বিএনপির আমলেও থাকলো, আবার তত্ত্বাবধায়কের আমলেও টিকে গেল, হাসিনার আমলেও থাকলো, এখনও টিকে আছে। তো প্রথম আলো থাকবে, সেইটাকে আপনি ইট পাথর দিয়ে ভেঙে সেটাকে শেষ করতে পারবেন না। সেটাকে ওরকম একটা শাহবাগ থেকে আপনারা আন্দোলন তুলতে পারতেন যে এগুলো পরে করা যেত। আমি বলছি না যে প্রথম আলোটাকে রাখেন, প্রথম আলোটা বড় ইস্যু না, বড় ইস্যু হচ্ছে যে উপদেষ্টা পরিষদ, যাদের কারণে আমরা বিগত 1.5 বছরে কিছুই অর্জন করতে পারিনি। আমাদের হাদির মতো মানুষের জীবনের নিরাপত্তা নাই, সাধারণ মানুষ তো বহু দূরের কথা। বা আমরা এই যে আমি ইউরোপে কথা বলতেছি, ঘুরতেছি, মত বাক স্বাধীনতা প্রকাশ করতেছি, আমাকে কেউ কিছু বলার নাই। তো এই ধরনের একটা জীবন ব্যবস্থায় যদি আমরা যাইতে চাইতাম, আমাদেরকে সর্বপ্রথম কিন্তু সেনাবাহিনী থেকে আমাদের সংস্কারটা দরকার ছিল, এবং সেটা করতে গেলে উপদেষ্টা পরিষদকে ওইটার দিকে আমাদের ফোকাস করা উচিত ছিল। কিন্তু আমি অবাক হইলাম যে এতগুলো মানুষ লাফাইলো, কিন্তু একটা মানুষও এই কথাটা বললো না যে আমরা মাহমুদুর রহমানকে নেই, আমরা উপদেষ্টা পরিষদটাকে সংস্কার করি। মানে এলোমেলো কথাবার্তা। আপনারা অনেকে বলেন না যে আমি এলোমেলো কথাবার্তা বলি, এই ধরনের আমার মতো এলোমেলো কথাবার্তা বইলা এই 2-3 দিনের এনার্জিটা নষ্ট করা হলো। এইটা যেই আগুন ছিল, এই আগুন দিয়ে আপনি গরুর মাংস রান্না করতে পারতেন, ভাত রান্না করতে পারতেন, কিন্তু আপনি কি করলেন, এই আগুনটার মধ্যে চা জাল দিয়ে খাইলেন। তো চা জাল দিয়ে খাওয়ার পর দেখলেন যে ভাত রান্না করার মতো আর আগুন নাই, কারণ ইমোশন তো ভাই লুজ করতে থাকে। এটা তো আল্লাহ তাআলা মানুষের মেন্টাল ডিজাইনটা এভাবেই করছেন, মানে মানুষের মনস্তাত্ত্বিক যে ব্যাপার এটা এভাবেই হয়। সময়ের সাথে সাথে সব আমরা ভুলি, নাহলে আমরা হয়তো বাঁচতে পারবো না। তো যেটা হইল, আপনি চা জাল দেওয়ার পর দেখলেন যে এখন আর ভাত জাল দেওয়া যেতেছে না, ভাত রান্না করা যাইতেছে না, তাহলে আপনি ক্ষুধার্ত থাকতে হবে। আপনি যদি ওই জায়গাটাতে ফোকাস করতেন, উপদেষ্টাদেরকে ঠিক করতেন, তারপরে আপনি প্রথম আলো কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিতে পারতেন। আপনি ভারতের সাথে আমাদের যেমন ইসরায়েলের সাথে কোনো মানে ডিপ্লোম্যাটস নাই, ডিপ্লোম্যাটিক কার্যকলাপ নাই, রাষ্ট্রীয় পর্যায়ে কোনো হচ্ছে যে এম্বাসি নাই, আপনি ভারতকে উঠাই দিতে পারতেন। ভারতকে উঠাই দেওয়ার আগে আপনার সেই চুক্তিগুলি করতে হইতো। আপনি চীনের সাথে, পাকিস্তানের সাথে, তুরস্কের সাথে নিরাপত্তা চুক্তি করে, ডিফেন্স চুক্তি করে, তারপরে আপনি ভারতকে এম্বাসি এখান থেকে বের করে দেন, যে বলেন যে আমরা ভারতের সাথে আর এম্বাসি রাখবো না, হয়ে গেল। তো আপনারা যেটা করলেন, অ্যাকচুয়ালি ভারত এটাই চাইছিল যে এই ইস্যুটাকে কোনোভাবে লাফায়া ঝাফায়া এই হাদি ইস্যুটাকে শেষ করে দেওয়া। এরপর কি হবে আমি এটাও বলে দিই, হোয়াট নেক্সট রয়ের প্ল্যান কি। নেক্সট প্ল্যান হইল বিএনপির মাধ্যমে একটা স্লোগান দেওয়া যে হাদি ভাই নির্বাচনের জন্য শহীদ হয়েছেন, উনি একজন প্রার্থী ছিলেন। তো যেই নির্বাচনের জন্য হাদি ভাই শহীদ হয়েছেন, ওই নির্বাচনকে আমরা হাদি ভাইয়ের রক্ত ধরে আমরা কসম করতেছি ওই টাইম মতো আমরা নির্বাচন করব। এবং ওয়াকার আঙ্কেলও বৈশা আছে এই নির্বাচনটা দেওয়ার জন্য। ইউনূস সাহেবও লুটপাট যা করা হয়ে গেছে, উনিও এখন বিদেশের দিকে এক পা দিয়ে রাখছেন। হাদি এই কথাটা বলছিল। আর তো এখন মোটামুটি একটা নির্বাচন দিয়ে আবার বিএনপি যদি আইসা যায় আল্লাহ করে, আবার মনে করেন 50 বছর 100 বছর ফকির নিয়ে জীবনযাপন করার জন্য আপনারা তৈরি হয়ে যান। যে লড়াইটা আপনি করছিলেন, আপনার বয়স 20 থেকে 30 বছর, সেই লড়াইটার মাধ্যমে আপনি আপনার নিজের জীবনকেও নিরাপদ করতে পারলেন না, আবার আপনার পরবর্তী প্রজন্ম এরকম মিসকিন মার্কা জীবনযাপন, যে জীবনে কোনো নিরাপত্তা নাই, এরকম একটা জীবন তাদের জন্য আবার রেখে গেলেন। এবং আমি ড্যাম শিওর যে আমরা এখন হাদি ইস্যুতে আর থাকতে পারবো না, আমাদেরকে অন্য ইস্যুতে যাইতে হবে। ঠিক আছে? তা আমার বলার, অন্য ইস্যুতে আমরা অটোমেটিকলি যাব, মানে ডিজাইনটা এভাবে করা হয়েছে। আমাদেরকে নিয়ে যারা খেলে, আমাদেরকে যারা শোষণ বা শাসন করে, তাদের সাথে যে আমাদের লড়াই, এটা একটা খুবই ডালভাত মার্কা লড়াই, যেটার মধ্যে কোনো বৈচিত্র্য নাই। একটু লাফালাফি করব। আমাকে একজন একটা খুব ভালো কথা বলছেন, আমার এক বন্ধু এখানকার, উনি বলছেন যে ভাই, পপুলিস্ট না হইলে মানুষ খায় না। আমি যদি এখন ইউনূস সাহেব যে ভাষণ দিয়েছেন ওইটা নিয়ে একটু তেল তুল মারতাম, তাহলে অনেক মানুষ আমার ভিডিও দেখতো যে ইউনূস সাহেব খুব সুন্দর ভাষণ দিয়েছেন। কিন্তু আমি আজকে তাকে খুব গভীরভাবে লক্ষ্য করলাম যে সে যে আগের মতো আর সুন্দর সুন্দর কথা সে বলতে পারতেছে না। সে যে একজন অপরাধী লোক, সে যে তার দায়িত্ব পালন করতে পারে নাই। সে যদি আত্মমর্যাদাশীল হইতো, তাহলে সে বলতো যে আমি আসলে বাংলাদেশকে নিরাপত্তা দিতে পারিনি, সো আমি আমার দায়িত্বর সময় 2 মাস থাকা সত্ত্বেও আমি এখনই রিজাইন করতেছি। এটা হচ্ছে আত্মমর্যাদা বোধওয়ালা মানুষের কাজ।
আমি সিঙ্গাপুরের একটা ঘটনা বলি, যে এই ঘটনাটা একে খন্দকার তার বইতে লেখছে, যে সিঙ্গাপুরের একজন মন্ত্রীর বিরুদ্ধে $600 মাত্র দুর্নীতির অভিযোগ করছে। তো তিনি প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে চাইলেন, প্রধানমন্ত্রী বললেন যে দুর্নীতিবাজের সাথে আমি কথা বলবো না। পরে উনি একটা সুইসাইড নোট লেখলেন। উনি বললেন যে আমার যে কার্যকলাপ এটাতে আমি আসলে নিজেকেই ক্ষমা করতে পারতেছি না, সো আমি আত্মহত্যা করলাম। তো এটা হচ্ছে একজন আত্মমর্যাদাবোধ সম্পন্ন মানুষের চরিত্র। আমাদের এখন যারা উপদেষ্টা পরিষদে আছে, আমি তো দেখি হাসিনার থেকেও এরা আরও বেশি বেহায়া। এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা, এটা হচ্ছে কি স্বরাষ্ট্র উপদেষ্টার যে পদটা, আমার কাছে মনে হয় যে এটা একটা কুলুর বলদের মতো, মানে কোনো কিছু হইলে এইটারই ধরা। কিন্তু এটা তো একা রাষ্ট্র চালায় না ভাই। হ্যাঁ, বিশেষায়িতভাবে রাষ্ট্রের ইন্টারনাল সমস্ত কাজের দায়িত্ব তার দিকেই যাবে, কিন্তু রাষ্ট্রটা তো সে একা চালায় না। ডিপ স্টেট আছে, ডিপ স্টেট হলো আসিফ নজরুল, এই কালপ্রিট সবগুলিরে কন্ট্রোল করে। এবং এই যে আপনি ইয়েতে কি করা হইলো, এই যে জানাজায়, হাদির জানাজায় কাউকে বক্তব্য দিতে দেওয়া হইল না, ওই ছেলেটার ইনকেলাব মঞ্চের যাকে কিনে নেওয়া হয়েছে, তাকে একটা সাজানো গোছানো বক্তব্য, তাকে স্ক্রিপ্ট লিখে দিল যে তুমি এভাবে এভাবে কথা বলো, সে এভাবে এভাবে কথা বলো, আসিফ নজরুলের নাম নিল না। তো আমি যা বলছি আমার কথা রেকর্ড থাকবে যদি ইউটিউব ধ্বংস না হয়ে যায়। আমি আগেই বলছিলাম যে, আমি একটা কথা বলছিলাম অবশ্য, যে কয়েক ঘন্টা পরে হামলা হবে। দেখেন, হামলা হওয়ার কিন্তু প্রয়োজনীয়তা আর এখন নাই। আমরা হাদি মারা যাওয়ার পরে, রাতে বের হয়ে যাওয়ার পরে প্রায় 48 ঘন্টা পার হয়ে গেছে। তো এখন আমরা আর শাহবাগে ওইভাবে থাকবো না স্বাভাবিক, ফলে হামলা করার আর প্রয়োজন পড়বে না। আপনি কেন হামলা করবেন? যখন আপনার হামলা ছাড়াই আমরা যখন মানে অন্য ইস্যুর দিকে চলে যাব, তখন তো আর হামলা করতে হবে না। আমরা যদি ধরেন দিনের পর দিন, রাতের পর রাত ওই ইস্যু নিয়ে থাকতে পারতাম, তাইলে হয়তো হামলা করতে হইতো। এখন আমি জানি না ভবিষ্যতে কী হবে। যদি ওই ইস্যু নিয়ে থাকা যায় তাইলে হামলা হইতে পারে। আর ওই ইস্যু থেকে যদি আমরা অন্য ইস্যুর দিকে ডাইভার্ট হয়ে যাই, সাধারণত হয় কি, বাংলাদেশের মানুষের মধ্যে একটা মানে নিজের লাভের একটা ব্যাপার চিন্তা করে। বিএনপি যখন নির্বাচনের স্লোগান দিল, তখন অন্য দলগুলো চিন্তা করলো বিএনপি যদি নির্বাচনে যায় তাহলে আমাদেরও তো ক্ষমতার হিস্সা নেওয়া দরকার। তো বিএনপির পেছনে জামাত প্রথমে হইল যে ওই বিএনপির সাথে ইয়ে করলো, ওই বাকবিরোধ করলো ওই যে জুলাই সনদ নিয়ে। পরে কিন্তু আবার ঠিকই মিলে গেল, নির্বাচনের দিকে তারা চলে গেল। এনসিপিও গেল, এনসিপি এটাও বরবাদ হয়ে গেছে। এটারে ওই যে তারা সুশীলগিরি দেখাইতে যায়, কোন জায়গায় জেনে গিয়েছিল, উদয়চির সামনে মনে হয়, পিছন দিকে তাদেরকে ভুয়া বলা হয়েছে। ও আরেকটা পয়েন্ট, এই যে বিক্রি হয়ে যাওয়া, এই যে ইনকেলাব মঞ্চের ছেলেটা যে বিক্রি হয়ে গেল বলে আমি মনে করতেছি। বিক্রি হয় কেন? হাদি ভাই একটা কথা বলে গেছে। আসলে হাদি যাওয়ার আগে বুঝি নাই যে হাদি কতটা মূল্যবান ছিল আমাদের জন্য। আমি তো মনে করি মানব ইতিহাসের সবচেয়ে বেশি মানুষকে কাঁদাইছে সে, এট এ টাইম এত মানুষ কাঁদে নাই। কারণ এটি অনেকগুলি কারণ আছে। এমন না যে হাদি পৃথিবীর শ্রেষ্ঠ নেতা, হাদির চেয়েও বড় নেতা হইতে পারে, বাট ইন্টারনেটের কারণে তার স্মৃতিগুলো আমাদের সাথে থাকার কারণে আমরা অনেক বেশি কাঁদছি। তো হাদি একটা কথা বলছে, দেখেন আমাদের বিক্রি হয়ে যাওয়ার বড় কারণ হলো অভাব। বাংলাদেশে রাজনীতিবিদরা 1000-2000 টাকা দিয়ে যে ভোট কিনে নেয়, কেন কিনে নেয়? যে মানুষটা 1000 টাকা দিয়ে ভোট কিনে, সে জানে যে এই রাজনীতিবিদরা কখনো আমার দিকে তাকাবে না। তো 1000 টাকা যদি পাই, এটাই আমার লাভ, এই জন্য সে ভোটটা বিক্রি করে। যদি সে অভাবগ্রস্ত না হইতো তাহলে সে ভোট বিক্রি করতো না। সো আমার কথা অনেকে রাগ করতে পারেন যে ভাই আপনি আমাদেরকে হতাশ করতেছেন, আপনি মনে হয় রয়ের এজেন্ট। হইতে পারে, রয়ের এজেন্টরা এইভাবে কাজ করতে পারে, বাট আমি লজিকে বিশ্বাসী। আমি পূর্বের ভুলগুলো থেকে শিক্ষা নিতে বিশ্বাসী। আমি আমার দেশের যে আমার দেশের নেতাদের যে কালচার, শুধু ভাষণ দিয়ে মানুষকে উত্তেজিত করা, যেটার কোনো পরিকল্পনা নাই, স্ট্র্যাটেজি নাই, দীর্ঘমেয়াদী পরিকল্পনা নাই রাষ্ট্রকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য, এই ধরনের আন্দোলনে আমি বিশ্বাসী না। এবং আমি চিন্তা করছিলাম হয়তো দেশে যাব, কিন্তু জানি না হয়তো বা আমি একজন মুসলিমের জন্য, একজন আইডিয়াল মুসলিমের জন্য বাংলাদেশ অবশ্যই বেটার। সেই হিসেবে আমার ইউরোপে থাকার সুযোগ নেই, আমাকে যেতে হবে আমার সন্তানদের লেখাপড়া করানোর জন্য। তবে হয়তো বা আমি কোনো আরব দেশে সেটেল হয়ে যাব, যেহেতু আমার ইউরোপিয়ান পাসপোর্ট আছে আমার ছেলের। সো পৃথিবীর যে কোনো দেশেই আমি বসবাস করার সুযোগ আছে আলহামদুলিল্লাহ। সেখানে আমার সন্তানদেরকে দিন শেখানোর সুযোগ আছে। কিন্তু অনেক বেশি আশাবাদী ছিলাম হাদির এই আন্দোলনে উপদেষ্টা পরিষদের চেঞ্জ হবে হয়তোবা, বাট সেটাকে আমরা নিজেরাই যেভাবে মূর্খতার পরিচয় দিয়ে সেইটাকে ভিন্ন খাতে প্রবাহিত করলাম। এখন আমি আর কিছু দেখতেছি না নেক্সট 20-25 বছরে আর কি। যদি আল্লাহ তাআলা আবার সুযোগ দেন, আবার কিছু হইতে পারে,
অথবা আবার কাউকে যদি মারে, হাদির পরে যদি এই হাসানাতকে মারে, তাহলে হয়তো বা আমরা আবার উজ্জীবিত হইতে পারবো। এবং সেইটা থেকে, তবে আমার কাছে মনে হয় না এইভাবে আর কাউকে মারা হবে, কারণ এই হাদির মারা যাওয়াটাতে এত বেশি মানুষের মধ্যে আলোড়ন তৈরি হবে এবং সরকারের জন্য এটা বিপজ্জনক হবে, এরকম কিছু আমার মনে হয় না র আর করবে, বাট করলেও করতে পারে। আল্লাহু আলম। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।